প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তোমাদের প্রস্তুতিকে যাচাই করার জন্য তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের উপর সাজেশন হিসেবে ফাইনাল মডেল টেস্ট নিয়ে এসেছি। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস আলোচনা করা হবে। গ্রামারের প্রশ্ন সমাধান করার জন্য এই রুলসগুলো তোমরা কাজে লাগাতে পারবে। তাহলে চলো আমরা এই মডেল কোশ্চেনটি সমাধান করি। প্রথম প্রশ্ন, এই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ক্ষেত্রবিশেষে এই ওয়ার্ডগুলো ধরন পরিবর্তন হতে পারে এবং একই ওয়ার্ড একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। এখানে দেখতে পাচ্ছি 8টি অপশন রয়েছে। যেহেতু নিচে শূন্যস্থান 10টি, সুতরাং একই অপশন একাধিকবার ব্যবহার করতেই হবে। যদি 10টি অপশন থাকে তখন প্রতিটি একবারই ব্যবহার হয়। নাওয়াডেজ প্যারেন্টস আর ভেরি কনসিয়াস, ভেরি হলো অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ দরকার। বাবা মারা বর্তমানে খুবই উদ্বিগ্ন অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন, শিশুদের উপর শাস্তির ক্ষতিকর প্রভাব নিয়ে বর্তমানে বাবা মারা খুবই উদ্বিগ্ন। অফ হলো প্রিপোজিশন, তারপরে নাউন ব্যবহার করতে হবে। পানিশ কিন্তু ভার্ব, সুতরাং এটা নাউন হলো পানিশমেন্ট। পানিশমেন্ট মানে হলো শাস্তি। চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, বোথ এবং অ্যান্ড কোরিলেটিভ কনজাংশন, এরকম আরও অনেক কোরিলেটিভ কনজাংশন আছে, যেমন নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। একটা থাকলে অন্যটা দিতে হয়। শারীরিক এবং মানসিক উভয় ধরনের পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস, ক্ষতিকর হতে পারে ফর এ চাইল্ডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটি শিশুর বৃদ্ধির ক্ষেত্রে। গ্রোথ এখানে নাউন হিসেবে আছে, অ্যান্ডের পরে আবার নাউন ব্যবহার করতে হবে, কারণ অ্যান্ডের আগে এবং পরে একই ধরনের পার্টস অফ স্পিচ হয়ে থাকে। ইট মে লিড টু ফিয়ার অ্যান্ড হার্ট্রেট, ঘৃণা এবং ভয় তৈরি করতে পারে অফ দ্য পার্সন, ব্যক্তির প্রতি, হু পানিশেস দ্য চাইল্ড। হু দ্বারা এখানে দ্য পার্সনকে বোঝানো হচ্ছে। দ্য পার্সন কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারে রয়েছে, সুতরাং এই পানিশের সাথে ইএস যুক্ত করতে হবে। অ্যাগেন ইফ এ চাইল্ড ইজ পানিশড, পুনরায় একটি শিশুকে যদি শাস্তি দেওয়া হয়, এখানে বি আছে, বি থাকার অর্থ হলো এম, ইজ, আর, এগুলো ব্যবহার করতে হবে। একটি শিশুকে যদি শাস্তি দেওয়া হয়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, সে হয়ে যেতে পারে আরও নিষ্ক্রিয়। হি মে অলসো ফিল হোস্টাইল টু আদার্স, অন্যের প্রতি তার একটা শত্রুতা ভাব তৈরি হতে পারে। সো রুড বিহেভিয়ার গ্রাজুয়ালি ডেভেলপস ইন হিম, রুড বিহেভিয়ার রুক্ষ আচরণ, থার্ড পার্সন সিঙ্গুলার, সুতরাং ভার্বের সাথে অ্যাস হবে। রুক্ষ আচরণ ক্রমান্বয়ে তার ভিতরে ডেভেলপ হতে থাকে, তৈরি হতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব। 2 নম্বর প্রশ্নের জন্য যেহেতু নির্দিষ্ট কোনো ওয়ার্ড নেই, সুতরাং যৌক্তিক যে কোনো ওয়ার্ডই গ্রহণযোগ্য হবে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই শূন্যস্থানের টপিকগুলো সম্পর্কে যদি কিছু ধারণা থাকে, সেক্ষেত্রে এগুলো সমাধান করা খুবই সহজ হয়ে যায়। নাওডেজ এ গুড নাম্বার অফ ফার্মার্স, বর্তমানে বেশ ভালো পরিমাণে কৃষক আর গেটিং বেনিফিটস, তারা সুবিধা পাচ্ছে ফ্রম দ্য অর্গানিক কাল্টিভেশন অফ ভেজিটেবলস, ভেজিটেবলের অর্গানিক কাল্টিভেশন, স্বাস্থ্যসম্মত যে চাষাবাদ সেটাকে অর্গানিক কাল্টিভেশন বলা হয়। কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, রাসায়নিক সার ব্যবহার করা হয় না, কীটনাশক ব্যবহার করা হয় না, সব কিছু ন্যাচারালি যেই প্রক্রিয়া সম্পন্ন করা হয় সেটাকেই অর্গানিক কাল্টিভেশন বলা হয়। এ থেকে কিন্তু কৃষকেরা এখন বেশ ভালো উপকৃত হচ্ছে। ভার্মি কম্পোস্ট, কেঁচু সার, অ্যান অর্গানিক ফার্টিলাইজার, এক ধরনের অর্গানিক ফার্টিলাইজার, মেড মেনলি ফ্রম কাউডাং অ্যান্ড আর্থউম। মেড এর পর অফ ব্যবহার করা হয়, মেড এর পর ফ্রমও ব্যবহার করা হয়। অফ তখনই ব্যবহার করা হয় যে জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে সেই জিনিসটা যদি অক্ষত থাকে। যেমন কাঠ দিয়ে চেয়ার তৈরি করা হয়েছে, কাঠ কিন্তু অক্ষত আছে, কাঠ কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, সেক্ষেত্রে দ্য চেয়ার ইজ মেড অফ উড, এটা আমরা বলতে পারি। কিন্তু যে জিনিসটা অক্ষত নেই কিন্তু আমরা জানি এটা দিয়ে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্রম বলবো। যেমন
প্লাস্টিক ইজ মেড ফ্রম অয়েল। প্লাস্টিক তেল থেকে তৈরি হয়েছে এটা শুধু জানি, কিন্তু তেলের কোনো বৈশিষ্ট্য এখন আর নেই, সেক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়েছে। এই সূত্র ধরে গোবর এবং কেঁচো দিয়ে এই সারটা তৈরি করা হয়। সারটা তৈরি হওয়ার পর কিন্তু গোবরের আর অস্তিত্ব থাকে না বা পরিবর্তন হয়ে যায়। ইজ ইউজড এটা ব্যবহার করা হয় বাই দ্য ফার্মার্স কৃষক দ্বারা। অ্যাজ দ্য ফার্মার্স ডিড নট ইউজ এনি কেমিক্যাল ফার্টিলাইজার অর পেস্টিসাইডস, যেহেতু কৃষকেরা কোনো রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহার করে না অন দেয়ার ভেজিটেবল ব্যাডস, তাদের কৃষি জমিতে, সবজি জমিতে, দ্য প্রোডাকশন কস্ট হ্যাজ কাম ডাউন, তাদের যে উৎপাদন খরচ সেটা কমে যায়। ইট টেক্স অনলি 50,000 টাকা, মাত্র 50,000 টাকা লাগে টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, অ্যান একর অফ ল্যান্ড, 1 একর জমি তৈরি করতে, অ্যান্ড দ্য হারভেস্ট স্টার্টস, এবং ফসল সংগ্রহ শুরু হয় উইথিন 45 ডেজ, 45 দিনের ভিতরে, আফটার প্লান্টিং, রোপণ করার মাত্র 45 দিনের ভিতরে ফসল সংগ্রহ করতে পারে তারা, এবং প্রতি একর 50,000 টাকা তাদের খরচ হয়। ডিউ টু গুড ইয়েল্ড অফ দ্য ক্রপ, ভালো শস্য উৎপাদনের কারণে, সাম টেম্পোরারি ওয়ার হাউসেস, কিছু অস্থায়ী গুদামঘর, হ্যাভ বিন মেড, তৈরি করা হয়, ইন হারভেস্টিং এরিয়া, যেখানে কৃষিকাজ করা হয় সেই এলাকায়। সুতরাং প্রপার ইউজ অফ অর্গানিক ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজারের যথাযথ ব্যবহার ক্যান চেঞ্জ দ্য সিনারিও অফ আওয়ার এগ্রিকালচারাল সেক্টর, আমাদের কৃষিখাতের দৃশ্য পরিবর্তন করে দিতে পারে যদি অর্গানিক ফার্টিলাইজার, ন্যাচারাল যে ফার্টিলাইজার, সেটা যথাযথভাবে ব্যবহার করা যায়। 2 নম্বর প্রশ্ন শেষ হলো। এখন আমরা এখান থেকে 5টি সেন্টেন্স তৈরি করব। এখানে 4টি অপশন আছে, তার মানে একটা অপশনকে 2 বার ব্যবহার করতেই হবে। এখানে 5টি অপশন আছে, সুতরাং প্রতিটি একবার হবে। আর এখানে সবসময় 5টি অপশন থাকে, এখান থেকেও প্রতিটি একবার ব্যবহার হবে। করাপশন মানে হলো দুর্নীতি। করাপশনকে সংজ্ঞায়িত করা যেতে পারে, মে বি ডিফাইন্ড কি হিসেবে, অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন, ব্যক্তিগত অর্জনের জন্য তার প্রতি যে ক্ষমতা দেওয়া হয়েছিল বিশ্বাস করে তার অপব্যবহার করাকেই দুর্নীতি বলা হয়। একজন অফিসার, তার কাজ ছিল জনগণের সেবা করা, কিন্তু সেই কাজ করতে গিয়ে অতিরিক্ত টাকা নিল অথবা ঘুষ খেলো, সেটা কিন্তু করাপশনের পর্যায়ে পড়ে। ইট ইজ, বি থাকা মানে হলো অ্যামিজার, ইতিমধ্যে আমরা জেনেছি। ইট ইজ এ কার্স, এটা একটা অভিশাপ, নট অনলি টু আওয়ার নেশন, শুধু আমাদের জাতির জন্য নয়, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। আমরা ইট দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করব, যেহেতু একটা অপশন 2 বার ব্যবহার করতেই হবে। ইট আকার্স, এটা ঘটে থাকে, ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় এটা ঘটে থাকে। আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, আমাদের সরকার চেষ্টা করছে, ট্রাইয়ের পরে সাধারণত টু হয়, টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, শক্ত হাতে আমাদের সরকার চেষ্টা করছে এটাকে দমন করার জন্য। ইফ উই ফেইল টু রিমুভ ইট, আমরা যদি এটাকে রিমুভ করতে, অপসারণ করতে ব্যর্থ হই, উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, আমরা সক্ষম হব না সোনার বাংলা গড়ে তুলতে। এই হলো 5টি সেন্টেন্স। এখন আমরা চলে গেলাম রাইট ফর্মস অফ ভার্ব। এখানে 10টি ভার্ব দেওয়া আছে, অনেক সময় 10টা ভার্ব থাকে না, সেক্ষেত্রে একই ভার্ব 2 বার ব্যবহার করতে হয়। এই ভার্বগুলো যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে, কখনো পাস্ট ফর্ম, কখনো ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, কখনো পাস্ট পার্টিসিপল, অর্থকে যৌক্তিক করার জন্য নেগেটিভ করারও প্রয়োজন হয়। An ideal teacher knows the art of teaching. অফ হলো প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। একজন আদর্শ শিক্ষক জানেন টিচিংয়ের যে আর্ট, টিচিংয়ের যে কৌশল। হি মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং, হি থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের সাথে অ্যাস যুক্ত হবে। তিনি তার লেসন, তার পাঠকে ইন্টারেস্টিং করেন। হিজ মেথডস আর কনভিনসিং অ্যান্ড ইন্সপায়ারিং, তার যে মেথড, বি থাকা মানে হলো অ্যামিজার, তার মেথডগুলো কনভিনসিং, বোঝাতে সক্ষম হয়, ইন্সপায়ারিং, এবং এগুলো অনুপ্রেরণাও দিয়ে থাকে। An ideal teacher treats his students like his own children. An ideal teacher থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে অ্যাস হলো।
একজন আইডিয়াল টিচার তার শিক্ষার্থীদের সাথে আচরণ করে থাকেন নিজের সন্তানের মতো। হি প্রাইজেস দ্য গুড ওয়ার্ক ডান বাই দেম। তাদের দ্বারা যে ভালো কাজগুলো করা হয়ে থাকে তিনি তাদের প্রশংসা করেন। এখানেও একই কথা, থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, এস বাই এস যুক্ত হলো। ইফ এ স্টুডেন্ট কমিটস সাম মিস্টেক্স, একজন শিক্ষার্থী যদি কোনো ভুল করে থাকেন, এই স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস হলো। হি ইজ নট ভেরি হার্শ টু হিম, সে কিন্তু তার প্রতি খুব রুক্ষ নয়। হি ট্যাক্টফুলি মেক্স হিজ স্টুডেন্টস রিয়েলাইজ হিজ মিস্টেক্স, সে কৌশলের সাথে স্টুডেন্টকে বোঝাতে সক্ষম হন তার যে ভুল সেটা। এটা ভার্বের বেস ফর্ম হবে। মেক অবজেক্ট এবং তারপরে ভার্ব থাকলে সেটা বেস ফর্ম হয়ে থাকে। অ্যান আইডিয়াল টিচার ইজ নেভার অ্যাংরি উইথ হিজ স্টুডেন্টস, একজন আইডিয়াল টিচার কখনোই তার শিক্ষার্থীদের সাথে রাগ করেন না। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো আচরণ করে, থার্ড পারসন সিঙ্গুলার হি। হি বিলিভস ইন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, তিনি সাধারণ জীবনযাপন করে থাকেন কিন্তু অনেক উন্নত চিন্তাভাবনা করে থাকেন। হি নেভার সেটস এ রং এক্সাম্পল বিফোর হিজ স্টুডেন্টস, তিনি কখনই ভুল এক্সাম্পল স্টুডেন্টদের সামনে দেন না, কখনই ভুল তথ্য স্টুডেন্টদের কাছে বলেন না। কোশ্চেন 4 সমাপ্ত হলো। এখন আমরা ন্যারেশন সমাধান করব। ওয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস, দ্য টিচার সেড টু দ্য গার্ল, টিচার মেয়েকে বলল কেন তুমি ক্লাসে হাসছো। মেয়েটা উত্তর দিচ্ছে, আই হ্যাভ রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পল, আপনি যে এক্সাম্পল দিয়েছেন তারপরে আমি একটা ইন্টারেস্টিং ঘটনা মনে করেছি। হোয়াট ইজ দ্যাট, কি সেটা? সেড দ্য টিচার, ইটস অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, এটা হলো আমার এক চাচাতো ভাই বোন নিয়ে যে গতকাল আমাদের বাসায় এসেছে। টিচার তখন বলছে, ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু লেসন, ভুলে যাও এটা এবং পড়ায় মনোযোগী হও। এটা কিন্তু এখানে উল্লেখ নাই কে বলেছে, কিন্তু আমরা বুঝতে পারছি টিচার এবং মেয়ে কথা বলছে, সুতরাং এটা টিচারের কথা। চলো এটা সমাধান করি। আমরা জানি প্রশ্ন করলে আক্স ব্যবহার করতে হয়। দ্য টিচার আক্স দ্য গার্ল শুরুতে চলে আসবে, দ্য টিচার আক্স দ্য গার্ল, যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে সেটাই দ্যাটের জায়গায় ব্যবহার করতে হবে। এবং ন্যারেশন করার পর কোশ্চেন স্ট্রাকচার আর থাকবে না, যেমন এখানে রয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। এখন যেহেতু প্রশ্নের স্ট্রাকচার থাকবে না, এই সাহায্যকারী ভার্ব ভিতরে চলে আসবে। ওয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস, কেন তুমি ক্লাসে হাসছো। টিচার জিজ্ঞাসা করলো কেন সে, ইউ হয়ে গেল শি, শি ইজ পাস্ট ফর্ম হয়ে যাবে, শি ওয়াজ লাফিং ইন দ্য ক্লাস। যথারীতি প্রশ্নের উত্তরে রিপ্লাই বলতে হয়, তাহলে আমরা বলবো দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড রিমেম্বার্ড, আই হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, শি হ্যাড রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার, এখানে বলেছে ইউ হ্যাভ গিভেন, হি হ্যাড গিভেন দ্য এক্সাম্পল, টি দ্বারা এখানে টিচারকে বোঝানো হচ্ছে, এটা না লিখলেও সমস্যা নেই। দ্য টিচার আস্কড এগেইন, টিচার আবার প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্যাট, এখানে কি আছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ইজ, তারপরে সাবজেক্ট, এটা কিন্তু ভিতরে চলে যাবে। হোয়াট দ্যাট ওয়াজ, ইজের পাস্ট ফর্ম ওয়াজ। যথারীতি আবার রিপ্লাই ব্যবহার করতে হবে। দেন দ্য গার্ল রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ অ্যাবাউট ওয়ান অফ হার কাজিনস, বলেছে ওয়ান অফ মাই কাজিনস, আমরা বলবো ওয়ান অফ হার কাজিনস, হু কেম, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আনতে হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। টু আওয়ার হাউস, আমরা বলবো দেয়ার হাউস, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বলতে হয়। টিচার তখন একটি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে, অ্যাডভাইস করেছে, তখন আমরা দ্যাটের জায়গায় টু ব্যবহার করব। দ্য টিচার অ্যাডভাইসড হার টু ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন, টু হার লেসন। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, টেন্সের পরিবর্তন হচ্ছে, পার্সনের পরিবর্তন হচ্ছে, অ্যাডভার্বের পরিবর্তন হচ্ছে। যেমন এখানে ছিল ইয়েস্টারডে, হয়ে গেল দ্য প্রিভিয়াস ডে, এরকম পরিবর্তন হচ্ছে। এবং যথাযথ কানেক্টর ব্যবহার করা হচ্ছে, যেই রকম সেন্টেন্স সেই রকম রিপোর্টিং ভার্বও ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন করলে আক্স ব্যবহার করছে, উত্তর দিলে রিপ্লাই ব্যবহার করছে,
এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কোশ্চেন 5 সমাপ্ত হলো। এখন আমরা ট্রান্সফরমেশন সমাধান করব। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লেমেটরি করতে হবে। আমরা সরাসরি ভার্বের এখানে চলে আসলাম। কি রয়েছে? এ ভেরি এক্সাইটিং গেম। আর্টিকেল যেহেতু আছে আমরা বলবো হোয়াট অ্যান এক্সাইটিং গেম। ভেরি উঠে যায়, তখন ভাওয়েল সামনে চলে আসলো, এ এন হয়ে যাবে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম, সাবজেক্ট ভার্ব পিছনে চলে যাবে। ক্রিকেট ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করতে হবে। পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, প্যাসিভ করতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট 3 অংশে আমরা ভাগ করে ফেলবো। পিপল অফ অল এজেস সাবজেক্ট, এনজয় ভার্ব, দিস গেম অবজেক্ট। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। এনজয় করে, কি এনজয় করে? দিস গেম। যথারীতি আমরা এটাকে সামনে নিয়ে আসবো, কারণ অবজেক্ট সাবজেক্ট করতে হবে। দিস গেম ইজ এনজয়েড, বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা প্যাসিভের একটি কমন স্ট্রাকচার এবং এখানকার যে সাবজেক্ট আছে সেটা বাই যুক্ত হয়ে পিছনে চলে যাবে, বাই পিপল অফ অল এজেস। পিছন থেকে যদি আমরা শুরু করি, এখন দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস হয়ে গেল প্যাসিভ। ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টিভ করতে হবে। এই যে একটা সেন্টেন্স প্যাসিভ করলাম, বাইযুক্ত অংশ ছিল যেটা অ্যাক্টিভের সাবজেক্ট ছিল, কিন্তু এটা প্যাসিভে আছে, বাইযুক্ত অংশ নেই। এটাও প্যাসিভ, এটাও প্যাসিভ। এখানে বাইযুক্ত অংশ আছে, এখানে বাইযুক্ত অংশ নেই। তাহলে সাবজেক্টটা পাবো কোথায়? যৌক্তিকভাবে সাবজেক্ট নিয়ে আসতে হবে। পিপল প্লে ইট, মনে করি বাই পিপল আছে, তাহলে উত্তরটা কি হচ্ছে? বি ভার্বটা উঠে যাচ্ছে। প্যাসিভ করার জন্য বি ভার্ব নিয়েছিলাম, এই বি ভার্ব উঠে যাবে। পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। At present, it is the most popular game in our country. কম্পারেটিভ করতে হবে। সুপারলেটিভে আছে, সাবজেক্ট চেঞ্জের কোনো বিষয় নেই। At present, it is, এখানে আছে মোস্ট পপুলার, কম্পারেটিভ হবে মোর পপুলার। দা উঠে যাবে, কারণ দা সুপারলেটিভে ব্যবহার হয়। It is more popular than any other game in our country. Though cricket is a costly game, people of all classes enjoy playing it. সিম্পল করতে হবে। দো যেহেতু আছে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। ইজের সাথে তো আইএনজি হয় না, বেস ফ্রম বি, বির সাথে আইএনজি হবে, আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। ইন স্পাইট অফ ক্রিকেট বিং, ইজের জায়গায় বিং হয়ে গেল, আর বাকি সব কিন্তু অপরিবর্তিত আছে। The game is played between two teams, each consisting of 11 players. কমপ্লেক্স করতে হবে। একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব, এই স্ট্রাকচার তৈরি করতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট ভার্ব থাকে। তাহলে আমরা এটাকে এরকম করতে পারি, দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, ইচ কনসিস্টিং অফ, এটাকে আমরা বলবো ইচ অফ হুইচ কনসিস্ট, তারপর যা আছে আবার বসিয়ে দিব, অফ 11 প্লেয়ার্স। খেয়াল করে দেখো, একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব তৈরি হয়েছে। এখানে একটা ক্লোজ আছে, দ্বিতীয় ক্লোজ হলো ইচ অফ হুইচ কনসিস্ট, এটা সাবজেক্ট এবং এটা ভার্ব, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য ধারণ করেছে। দেয়ার আর 2 আম্পায়ার্স হু কন্ডাক্ট দ্য গেম, সিম্পল করতে হবে, কমপ্লেক্সে আছে, তার মানে একটি সাবজেক্ট ভার্ব স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। সবচেয়ে সহজ হলো এখানে হুর পরিবর্তে টু বসিয়ে দিব, তাহলেই কিন্তু এক সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে গেল। কন্ডাক্ট মানে পরিচালনা করা, সামনে যখন টু দিলাম তখন আর এটা মেইন ভার্ব হিসেবে কাজ করলো না। ইট ইজ ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেকটেটর্স, ইন্টারোগেটিভ করতে হবে, খুবই সহজ, সাহায্যকারী ভার্ব। এখানে যদিও এটা মেইন ভার্ব, সামনে নিয়ে আসবো, নেগেটিভ করব, তাহলে কি হবে? ইজেন্ট ইট ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেকটেটর্স হয়ে গেল ইন্টারোগেটিভ। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। সিম্পল স্ট্রাকচারে রয়েছে, কম্পাউন্ড করতে হবে, অ্যান্ড অর বাট এগুলো আনতে হবে, একাধিক সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে এই অংশটা দিয়ে একটা ক্লোজ তৈরি করব, ডেভেলপিং মানে বাংলাদেশ ডেভেলপ করছে, ইট বসাবো আমরা, ইট ইজ ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে, কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি অ্যান্ড ইট ইজ ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। এই তিনটা শব্দ নতুন করে যুক্ত হলো। উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ ইটস প্রেজেন্ট পজিশন, নেগেটিভ করতে হবে।
এই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো, অথবা ক্যান নট হেল্প বসিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করব। আইএনজি যোগ করার ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা ক্যান নট বাট ব্যবহার করব, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আশা করি ব্যাখ্যাগুলো তোমাদের পরবর্তী ট্রান্সফরমেশনে কাজে লাগবে। অনেকগুলো রুলস এখানে বলা হয়েছে, প্রতিটা সেন্টেন্সই একটা করে রুলস ছিল। যেমন মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করলাম, এটা একটা রুলস। এখানে সিম্পলে আছে অ্যান্ড অর বাট দিয়ে কম্পাউন্ড করতে হবে, এটা একটা রুলস। সাহায্যকারী ভার্ব, যদিও এটা এখানে মেইন ভার্ব, তাকে সামনে নিয়ে যেতে হবে, হাবুদককে নাবুদক করতে হবে, তারপর ইন্টারোগেটিভ হয়ে গেল, এটাও একটা রুলস। এবং এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই হু দিয়ে আবার ভার্ব দিয়েছে, এটাকে আমরা টুতে রূপান্তর করলাম, সিম্পল হয়ে গেল। প্রয়োজনে পিছনে একটু টেনে আবার দেখে নাও। এখন আমরা সমাধান করব কোশ্চেন 7। ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে, লজিক এবং গ্রামার দুটাই ব্যবহার করতে হবে। চলো আমরা সমাধান করি। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, তোমার সময় মতো হস্তক্ষেপের কারণে, বা তুমি যদি সময় মতো হস্তক্ষেপ না করতে, বাট ফর দিয়ে থার্ড কন্ডিশনালের রুলস অ্যাপ্লাই হবে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো ব্যবহার করতে হবে, এবং অর্থকে যৌক্তিক করার জন্য অনেক সময় নেগেটিভ করারও প্রয়োজন হয়। এটার অর্থ কি? বাট ফর মানে ছাড়া, তোমার টাইমলি ইন্টারভেনশন ছাড়া, তোমার মধ্যস্থতা ছাড়া এটা আমার পক্ষে সম্ভব ছিল না পরিস্থিতি ট্যাকেল দেওয়া। ইট উড নট হ্যাভ বিন পসিবল, উড হ্যাভ ব্যবহার করা হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। মেনি ডেজ পাস্ট, আমরা সিন্স দিয়ে এটাকে কমপ্লিট করব। তাহলে কি দাঁড়াচ্ছে? মেনি ডেজ সাবজেক্ট, পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং সিন্সের পরে সাবজেক্ট, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। অনেক দিন অতিক্রম হয়ে গেল। সিন্স আই হ্যাড সিন ইউ লাস্ট, তোমাকে যে আমি সর্বশেষ দেখেছি সেই থেকে। এ চাইল্ড ড্যাশ ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার, এটি একটি প্রবাদ। এ চাইল্ড হুইচ ইজ বার্নড ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার, এটা মুখস্থ রাখতে হবে। যে শিশু একবার পুড়ে যায় সে কিন্তু তারপরে আগুন দেখলেই ভয় পায়। কোনো কারণে আগুনের একটু হিট লেগেছে বা আগুনে একটুখানি পুড়ে গেছে, তারপর আগুন দেখলেই সে ভয় পায়। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট মানে হলো যদি, পরিশ্রম করো যদি তুমি সফল হতে চাও। ইউ ওয়ান্ট টু গেট সাকসেস, অথবা ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ। আবারও একটি প্রবাদ দেখতে পাচ্ছি, ব্লেজিং ইজ নট ভ্যালুড টিল ইট ইজ গন, দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা। আশীর্বাদকে ততক্ষণ আমরা মূল্যায়ন করি না যতক্ষণ এটা আমাদের হাতছাড়া হয়ে যায়। প্রবাদের ক্ষেত্রে কিছুই করণীয় নেই, এটাকে মুখস্থই রাখতে হবে, তার কোনো বিকল্প নেই। তাহলে দুটি প্রবাদ আমরা দেখতে পাচ্ছি, সি নম্বর এবং ই নম্বরে দুটি প্রবাদ ব্যবহার করা হয়েছে। এখন আমরা সমাধান করব কোশ্চেন 8। প্রিফিক্স এবং সাফিক্স, সামনে যুক্ত হলে প্রিফিক্স বলা হয়, পিছনে যুক্ত হলে সাফিক্স বলা হয়। প্রিফিক্স না সাফিক্স অথবা দুটাই যুক্ত হবে কিনা নির্ভর করবে সেন্টেন্সের উপর। ইউ নিড ডিটারমাইন, নিডের পরে নাউন ব্যবহার করতে হয়, তাহলে আমরা ডিটারমিনেশন বলবো। সংকল্প করা প্রয়োজন, ই বাদ হয়ে যাবে, এ যুক্ত হবে, তারপরে TION যুক্ত করব, তাহলেই হয়ে গেল, নাউন হয়ে গেল। তোমার প্রয়োজন ডিটারমিনেশন, সংকল্প, ইফোর্টস, প্রচেষ্টা, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে নাউন ব্যবহার করতে হয়। আমরা এটাকে আগে ভার্ব তৈরি করব, তারপরে নাউন করব। ম্যাটেরিয়ালাইজ, LISE, এখন ই বাদ দিব, আইএনজি যোগ করব। বাস্তবে রূপান্তর করার জন্য তোমার স্বপ্নকে, নাথিং ইজ অ্যাচিভেবল, কোনো কিছুই অর্জন সম্ভব নয়। ই বাদ হবে, ABLE যুক্ত হলো। নাথিং ইজ অ্যাচিভেবল ইন দিস ওয়ার্ল্ড, অর্থকে মিলানোর জন্যই কিন্তু এগুলো করা হচ্ছে। কোনো কিছু অর্জন সম্ভব নয়, উইদাউট, আউট আছে, পরিশ্রম ছাড়া, ছাড়া অর্থ হলো উইদাউট। উইদাউট হার্ড টয়েল, টয়েল মানে পরিশ্রম। আবার বলছে নাথিং ইজ, ইতিমধ্যে অ্যাচিভেবল দিয়েছি, এখন বলবো আনঅ্যাচিভেবল, অর্জন করা যায় না এমন কিছু নেই। এটার বাংলা অর্থ এরকম দাঁড়ায়। তাহলে প্রিফিক্স সাফিক্স দুটাই হচ্ছে। এখান থেকে ই বাদ দিব, ABLE যুক্ত করলাম। অর্জন করা যায় না এমন কিছু নেই, ফর দোজ তাদের জন্য, হু আর ব্লেসড যারা আশীর্বাদ পুষ্ট, উইথ আনকমন এবিলিটিস।
কমন আছে, কমন দিয়ে তো হবে না, আনকমন এবিলিটি থাকতে হবে, অন্য থেকে ব্যতিক্রম থাকতে হবে। দে আর ভেরি ফরচুনেট, তারাই ভাগ্যবান। বাট দোজ হু আর ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড হবে না, ডিসইনক্লাইন্ড হবে, যাদের অনীহা রয়েছে, তাহলে আমরা ডিআইএস যুক্ত করব, টু ডু হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে। আর রিয়েলি যারা পরিশ্রমের প্রতি অনীহা তারা কি ফরচুনেট নাকি আনফরচুনেট? নিশ্চয়ই তারা আনফরচুনেট। এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবে। বাই স্পেন্ডিং টাইম, সময় অতিবাহিত করে অলসতার সাথে, অ্যাডভার্ব বানাতে হবে। এই অ্যাডভার্ব বানাতে গেলে ই বাদ দিয়ে ওয়াই যোগ করব, তাহলে অ্যাডভার্ব হয়ে গেল। অলসতার সাথে সময় অতিবাহিত করে, দে অনলি ফুল দেমসেলভস, ভার্ব বানাতে হবে, তারা নিজেদেরকে বোকা বানায়। বি ই যোগ করলেই ভার্ব হয়ে গেল। কোশ্চেন 9, ট্যাগ কোশ্চেন। হাবোধক সেন্টেন্স হলে নাবোধক হবে, নাবোধক সেন্টেন্স হলে হাবোধক হবে। সাহায্যকারী ভার্ব এবং প্রনাউন এরকম স্ট্রাকচার তৈরি হবে। ট্যাগ কোশ্চেনে কখনো সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করা হয় না। সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু ডু ডাজ ডিড নিতে হয়। এ নম্বর সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব নেই, যেহেতু ভার্বের সাথে এস আছে আমরা ডাজ নিব, সেলডম নেগেটিভ ওয়ার্ড। তাহলে উত্তরটি হচ্ছে, সাবজেক্ট কি? এ বার্কিং ডগ, তাহলে উত্তরটি হবে ডাজ ইট। ইউ নিড নট গো দেয়ার, নিড নট সাহায্যকারী ভার্ব, তাহলে আমাদের উত্তরটি হবে নিড ইউ, যেহেতু এটা নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে দুইটা সেন্টেন্স আমরা পরপর নেগেটিভ পেলাম। হি নেভার ভিজিটেড, নেভার কিন্তু নাবোধক শব্দ। সাহায্যকারী ভার্বে যদি এরকম শর্ট ফর্ম থাকে তাহলে নিশ্চিত হতে হবে এটা কোন সাহায্যকারী ভার্ব। ডি আছে, এরকম কি কি আছে? উড আছে, কুড আছে, হ্যাড আছে। তাহলে আমরা যদি একটু ভার্বের দিকে খেয়াল করি, এটা পাস্ট পার্টিসিপলে আছে, তাহলে এটা উড কুড হওয়ার সুযোগ নেই। হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এটা হ্যাডের শর্ট ফর্ম। যেহেতু নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ উত্তরটি হবে হ্যাড হি। থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে আই উজ্জ্ব আছে, আই থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই তাহলে ডন্ট নিব, ডন্ট আই। হোয়াট এ সিন, এখানে সাবজেক্ট ভার্ব নেই, সাবজেক্ট ভার্ব ধরে নিব যে এখানে ইট ইজ আছে, তাহলেই কিন্তু আমরা সহজেই পারব। তাহলে উত্তরটি কি হচ্ছে? ইজন্ট ইট। সাবজেক্ট ভার্ব যদি না থাকে এভাবে কল্পনা করে নিতে হবে এবং সেই অনুযায়ী ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব কোশ্চেন 10। সুইটেবল কানেক্টর ব্যবহার করতে হবে। যৌক্তিক যে কোনো কানেক্টরই গ্রহণযোগ্য হবে, তবে অবশ্যই যৌক্তিক হতে হবে। ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা যে, দ্যাট, যে ইংরেজি হলো দ্যাট, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ একটি মূল্যবান ধাতব পদার্থ। দেয়ার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড, অনেক জিনিস রয়েছে যেগুলো স্বর্ণ থেকে সস্তা। দো দে লুক লাইক ইট, যদিও সেগুলো দেখতে স্বর্ণের মতোই লাগে। দে গ্লিটার ফর সাম টাইমস, দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, তারা কিছুক্ষণের জন্য চকচক করে কিন্তু খুব শীঘ্রই বিবর্ণ হয়ে যায়। যদিও, যদিও ইংরেজি হলো দো, দো দে গ্লিটার ফর সাম টাইমস, যদিও তারা কিছুক্ষণ চকচক করে, তারা পরিশেষে পরিণামে বিবর্ণ হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপুল, আমাদের সমাজেও অনেক লোক আছে যারা হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টেল অ্যান্ড পলিশড, যাদেরকে দেখলে খুবই পরিপাটি মনে হয়, খুবই ভদ্র মনে হয়। লেটার অন, পরবর্তীতে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিল্ড, তাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। অ্যাজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, কারণ, অ্যাজ মানে হলো কারণ, অথবা সিন্স বসানো যাবে, অথবা বিকজও বসানো যাবে। তারা তাদের যে নৈতিক মূল্যবোধ আছে সেটা ব্যবহার করে না, চর্চা করে না। দ্যাটস ওয়াই পিপুল সে, এই জন্যই মানুষ বলে থাকে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ্রামারের সর্বশেষ প্রশ্ন কোশ্চেন 11-এ চলে আসছি। ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে।
এখানে দেখা যাচ্ছে দুইজনের মধ্যে কথা হচ্ছে। কারো কথা হুবহু বোঝানোর জন্য আমরা কোটেশন মার্ক ব্যবহার করে থাকি। ডু ইউ নো মি, এটা একজনের কথা। কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল লেটার হয় আমরা জানি। ডু ইউ নো মি। প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, কথাটাও শেষ হয়েছে। যাকে প্রশ্ন করেছে সে উত্তর দিচ্ছে ইয়েস, যথারীতি ক্যাপিটাল লেটার। ইয়েস নোর পরে কমা দিতে হয়, কমা দিলাম। আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। আই তো সবসময় ক্যাপিটাল লেটার হয়। আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। তার কথা শেষ হয়েছে, যদিও আগে থেকে ফুল স্টপ দেওয়া আছে, এটা নাও দেওয়া থাকতে পারে। হোয়াটস ইউর নেম, আবার প্রশ্ন, কোটেশন মার্ক শুরু, ক্যাপিটাল লেটার। হোয়াট ইজ, শর্ট ফর্ম করেছে, সুতরাং একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। হোয়াটস ইউর নেম, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং তার কথাও শেষ হয়েছে। যাকে প্রশ্ন করেছে সে উত্তর দিচ্ছে মাই নেম ইজ সুমন। মাই নেম ইজ সুমন, নাম তো ক্যাপিটাল লেটার হয়, তাহলে এখানে ফুল স্টপ এবং কোটেশন মার্ক দিলাম। থ্যাংক ইউ এ লট, একজনের নাম আমরা ইতিমধ্যে জেনেছি সুমন, আরেকজনের নাম এখন জানলাম মিস্টার জামাল। সুমন এবং মিস্টার জামালের মধ্যে কথা হচ্ছে। মিস্টার জামাল এখন বলছে থ্যাংক ইউ, কি করব এটাকে, কোটেশন মার্কের ভিতর ক্যাপিটাল লেটার, থ্যাংক ইউ এ লট। এখানে তো ফুল স্টপ দেওয়ার কথা কিন্তু দিব না, দিতে হবে কমা, কারণ এই কোটেশন মার্কের ভিতরে যার কথা তার উল্লেখ পরে রয়েছে, এরকম পরে যদি থাকে ফুল স্টপের জায়গায় তখন কমা দিতে হয়। মিস্টারের এম বড় হাতের হবে এবং আর এর পর প্রায় সময় একটি ডট ব্যবহার করা হয়। কিভাবে সমাধান করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বেশ কিছু নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে। ইয়েস নোর পরে কমা ব্যবহার করব, তারপর কারো নাম যদি থাকে ক্যাপিটাল লেটার হবে, কোটেশন মার্কের ভিতর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যে ধরনের সেন্টেন্স সেই ধরনের পাংচুয়েশন মার্ক কোটেশন মার্কের ভিতরে বসবে। যেমন তুমি যদি এই প্রশ্নবোধক চিহ্নটা পরে দাও তাহলে কিন্তু ভুল হয়ে গেল, এই চিহ্নটা বসবে ভিতরে। এখন দেখব তোমাদের জন্য রাইটিং পার্টে কি কি রেখেছি। কোশ্চেন 12তে একটি সিভি থাকে উইথ কভার লেটার। সাপোজ ইউ আর রানা or রত্না, মনে করো তুমি রানা অথবা রত্না। ইউ হ্যাভ কমপ্লিটেড MBA, তুমি MBA পাস করেছো। অ্যান্ড ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট, এবং তুমি একটি শূন্যপদের বিজ্ঞাপন দেখেছো ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার পত্রিকায়, ফর দ্য পোস্ট অফ এ সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার পোস্টের জন্য, পদের জন্য, ইন এ প্রাইভেট ব্যাংক, একটি বেসরকারি ব্যাংকে। নাও রাইট এ সিভি, এখন একটি সিভি লেখো, কারিকুলাম ভিটা, তার শর্ট ফর্ম সিভি, উইথ এ কভার লেটার। সিভির সামনে যে অ্যাপ্লিকেশনটা লেখা হয় সেটাকেই কভার লেটার বলা হয়। কেন তোমাকে নিবে, তোমার নিজের সম্পর্কে একটু বলতে হবে, সেটাই কভার লেটার। টু দ্য জেনারেল ম্যানেজার ফর দ্য পোস্ট, কার বরাবর লিখতে হবে সেটাও কিন্তু অনেক সময় উল্লেখ থাকে, যেমন এখানে উল্লেখ আছে জেনারেল ম্যানেজার। যে কোনো একটা প্রাইভেট ব্যাংকের নাম লিখে দিতে হবে। কোশ্চেন 13, অ্যাপ্লিকেশন লিখতে হবে। নামগুলো খেয়াল করবে কি নাম ব্যবহার করা হয়েছে। সাপোজ ইউ আর নাবিল নাবিলা অফ সিটি মডেল হাই স্কুল খুলনা, খুলনা সিটি মডেল হাই স্কুলের তুমি নাবিল অথবা নাবিলা। দেয়ার ইজ এ লাইব্রেরি ইন ইউর স্কুল, তোমার স্কুলে একটি লাইব্রেরি আছে, বাট দ্য ফেসিলিটিস আর নট সাফিসিয়েন্ট, কিন্তু সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করো, ফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, লাইব্রেরির সুযোগ সুবিধা বাড়ানোর জন্য। কোশ্চেন 14, যথারীতি একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি খুবই কমন, এ স্কুল ম্যাগাজিন। সর্বশেষ প্রশ্ন, সাপোজ অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর সিনসিয়ার ইন স্টাডি, মনে করো একজন শিক্ষার্থী হিসেবে তুমি তোমার পড়াশোনায় খুবই সিনসিয়ার। অ্যান্ড অ্যালংসাইড ইউর একাডেমিক স্টাডি, তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি, ক্লাসের স্কুলের পড়াশোনার পাশাপাশি, ইউ রিড নিউজ পেপার্স রেগুলারলি, তুমি নিয়মিত পত্রিকা পড়ো। নাও রাইট এ কম্পোজিশন অন, এখন একটি কম্পোজিশন লেখো
কম্পোজিশনের বিষয় হলো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স, নিউজ পেপার পড়ার গুরুত্ব, মার্কস 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সাজেশন হিসেবে তোমাদের জন্য একটি ফাইনাল মডেল টেস্ট। আশা করি এই ভিডিও থেকে তোমরা বেশ কিছু গ্রামাটিক্যাল রুলস শিখতে পেরেছ, পাশাপাশি এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেটাও যাচাই করে নিয়েছো। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এসএসসি পরীক্ষায় আগত বোর্ড কোশ্চেনগুলোর সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি দেখতে পারো, ইংরেজিতে তোমাদের অত্যন্ত সুন্দর প্রস্তুতি হবে। পরিশেষে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আসন্ন পরীক্ষায় সফলতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।